আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে দফায় দফায় সংঘর্ষে 4 জন নিহত। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত জেলা জুড়ে কারফিউ। গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ সমাবেশ। হামলায় জড়িতদের গ্রেফতারে 24 ঘন্টার আলটিমেটাম। এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি। দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা হবে বলে সরকারের ঘোষণা। অপরিকল্পিত উন্নয়ন ও শিল্পায়নে অপূরণীয় ক্ষতির শিকার প্রাণ প্রকৃতি। কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়নে বিশেষজ্ঞদের তাগিদ। এবং তৃতীয় টি-20তে স্বাগতিক শ্রীলঙ্কাকে 8 উইকেটে হারিয়ে 2-1 সিরিজ জিতল বাংলাদেশ। তানজিদ তামিমের ক্যারিয়ার সেরা ইনিংস। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। সংঘর্ষের পর জেলায় বুধবার রাত 8টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সংঘর্ষের মধ্যেই এনসিপির নেতারা সেনাবাহিনী নিরাপত্তায় গোপালগঞ্জ ত্যাগ করেন। গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবুলের পাঠানো তথ্য ভিডিওচিত্র বিস্তারিত জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে বুধবার সকাল থেকে উত্তপ্ত ছিল গোপালগঞ্জের প্রবেশ পথগুলো। সকালে পুলিশের একটি গাড়িতে হামলার ঘটনা ঘটে। দুপুরে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা ও ভাঙচুর চালানো হয়। সে সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। হামলা করা হয় ইউএনওর গাড়িতে। পুলিশের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যেই সমাবেশ করেন এনসিপির নেতারা। আমরা জানি যদি আজকে বাধা না দেওয়া হতো, যদি যে ধরনের ভয় ও আতঙ্ক তৈরি করা হয়েছে সেটা যদি না করা হতো, গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকারণ্য করে ফেলতো। সমাবেশ শেষে বের হওয়ার পথেই এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা চালানো হয়। পরে তাদের পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হলে সেখানে অবরুদ্ধ করে রাখে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। সংঘর্ষের ঘটনায় বন্ধ হয়ে যায় শহরের সব দোকানপাট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে যৌথ বাহিনী। বেশ কিছুক্ষণ পুলিশের সাথে হামলাকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টানা সংঘর্ষের পর রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত গোপালগঞ্জ জেলায় কারফিউ জারি করে স্থানীয় প্রশাসন। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় মুজিববাদী সন্ত্রাসীরা হামলা করেছে বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। গোপালগঞ্জ থেকে এসে বুধবার রাতে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় নাহিদ ইসলাম হামলায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি করে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। তারা খুব পরিকল্পিতভাবে আসলে গণ অভ্যুত্থানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আজকে আসলে সশস্ত্র হামলা চালিয়েছে। এবং বাংলাদেশে যে একটা মিথ তৈরি করে রাখা হয়েছিল যে গোপালগঞ্জে আওয়ামী লীগের বাইরে কেউ প্রোগ্রাম করতে পারবে না, এই মিথ আজকে জাতীয় নাগরিক পার্টি ভেঙে দিয়েছে। যতই বাধা বিপত্তি, হামলা, হত্যা চেষ্টা হোক না কেন, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এই পথসভা, দেশ গড়তে জুলাই পথসভা থামবে না। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে সরকার বলেছে, এনসিপির সমাবেশে বাধা দেওয়া মৌলিক অধিকারের লঙ্ঘন। বলা হয়েছে, সরকার হামলাকারীদের শাস্তি নিশ্চিত করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বিবৃতি পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, গোপালগঞ্জে যে সহিংসতার ঘটনা ঘটেছে তা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। বিপ্লবী আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে তরুণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে বাধা দেওয়া তাদের মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন।
জাতীয় নাগরিক পার্টির সদস্য, পুলিশ এবং গণমাধ্যমের উপর নৃশংস হামলা চালানো হয়েছে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং ব্যক্তিদের উপর সহিংসভাবে আক্রমণ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীদের দ্বারা পরিচালিত এই জঘন্য কাজটি অব্যাহতি পাবে না। অপরাধীদের দ্রুত চিহ্নিত করতে হবে এবং তাদের সম্পূর্ণ জবাবদিহি করতে হবে। বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই বর্বরতার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে। এটি সম্পূর্ণরূপে স্পষ্ট করে দেওয়া উচিত, আমাদের দেশে সহিংসতার কোনো স্থান নেই। গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দল। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি। গোপালগঞ্জ সহ সারা দেশে আওয়ামী লীগ বিরোধী সাহসী অভিযান চালানোর দাবি জানান তারা। রিপোর্ট করছেন জাকিয়া আক্তার। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় ৩ দফা দাবি জানিয়ে সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর শাহবাগ মোড়ের সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অবিলম্বে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানান। সারা বাংলাদেশের যে আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে ঘাঁটি গেড়েছে, তাদেরকে যদি গ্রেফতার করা না হয়, তাদের উপর যদি অভিযান পরিচালনা করা না হয়, সেখানে যদি আমরা গাফিলতি দেখতে পাই, সেখানে যদি ঢিলে আমি দেখতে পাই, তাহলে আমরা আগামীকাল কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। আমরা বলেছি আমাদের যে ব্লকেট কর্মসূচি, সেটা আমরা ২৪ ঘন্টার জন্য স্থগিত করেছি। তবে আগামীকালকের যে কর্মসূচি, যদি আমাদের দাবি, প্রাথমিক যে দাবি সারাশি অভিযানের মাধ্যমে এই সন্ত্রাসী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার, সেটা বাস্তবায়ন না হলে আমরা আগামীকালকে আমাদের কর্মসূচি জানিয়ে দেব। গোপালগঞ্জের ঘটনাকে নেক্কারজনক আখ্যা দিয়ে এনসিপির প্রধান কার্যালয় থেকে মশাল মিছিল বের করেন দলের নেতাকর্মীরা। আগামী ৪৮ ঘন্টার মধ্যে গোপালগঞ্জের ঘটনায় জড়িতদের আইনের আওতায় না আনলে লং মার্চ টু গোপালগঞ্জের হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা। গোপালগঞ্জে এনসিপির নেতাদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ। মিছিলটি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হয়ে পুরানা পল্টন এলাকার আশেপাশে প্রদক্ষিণ করে। মিছিলে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্য নেতাকর্মীরা ছিলেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। শিল্প প্রযুক্তির অগ্রযাত্রায় নিশ্চিত হচ্ছে উন্নয়নের অগ্রযাত্রা। তবে অপরিকল্পিত উন্নয়ন ও শিল্পায়নে অপূরণীয় ক্ষতির শিকার হচ্ছে দেশের প্রাণ প্রকৃতি। পরিস্থিতির উন্নয়নে চামড়া খাত সহ বিভিন্ন শিল্পে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার, স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিতের পাশাপাশি কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশ সুরক্ষায় সরকারের ভূমিকা ও আইন বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। শিল্প ও প্রযুক্তির উন্নয়নে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে বিশ্ব। আর বৈশ্বিক উন্নয়নের মহাসড়কে দীপ্ত সহযাত্রী বাংলাদেশও। তবে অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী নানা কর্মকাণ্ডে সম্ভাবনাময় চামড়া খাত সহ বিভিন্ন শিল্পের বর্জ্যে সংকটে পুরো জীববৈচিত্র্য। চামড়া প্রক্রিয়াজাতকরণে সনাতন পদ্ধতি, অস্বাস্থ্যকর পরিবেশ আর যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। পরিবেশ সুরক্ষায় ব্যর্থ হওয়ায় শিল্পোন্নত দেশগুলোতে চামড়াজাত পণ্য রপ্তানির অনুমতি পায়নি দেশের অধিকাংশ কারখানা। এতে বছরে প্রায় $50 কোটি বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। সংকট নিরসনে পরিবেশ সংরক্ষণ আইন ২০২১ ও পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২৩ জারিসহ চামড়া শিল্প খাতের বর্জ্য ব্যবস্থাপনায় নানা উদ্যোগ নিয়েছে সরকার। তবে আইন প্রণয়ন করলেই হবে না, বাস্তবায়নও জরুরি বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত সহ সমন্বিত উদ্যোগে একদিকে বহির্বিশ্বে বৃদ্ধি পাবে বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা, অন্যদিকে ভালো থাকবে পরিবেশ, উন্নত হবে দেশের অর্থনৈতিক অবস্থানও। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। পরিবেশ সুরক্ষায় সরকারের ভূমিকা ও আইন বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10টা 15 মিনিটে প্রকৃতি জীবন অনুষ্ঠানে।
নগরের ছাদকৃষি হয়ে উঠেছে অবসরপ্রাপ্ত নাগরিকদের জন্য সময় কাটানোর মাধ্যম, আবার পরিবারকেও দিচ্ছে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা। তবে ছাদকৃষিকে টেকসই করতে প্রয়োজন উপযুক্ত উপকরণ এবং সরকারি নীতিগত সহায়তা, এমন দাবি জানাচ্ছেন উদ্যোক্তারা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার বাড়িধারা ডিওএইচএস এর আবাসন এলাকা, এখানে 6 তলা ভবনের উপরে ছাদ জুড়ে একখণ্ড সবুজের আয়োজন। এর উদ্যোক্তা কর্নেল অবসরপ্রাপ্ত মোশাররফ হোসেন। কর্মজীবনের অবসরের পর বার্ধক্যের সময়টাকে ফলপ্রসূ করে তুলতে এই ছাদ কৃষি করেছেন। এটা কোভিড-19 সময় 2019-এর শেষ 20-এ তখন দেখলাম যে সময়টা কিভাবে কাটানো যায়, তো সেই চিন্তাটা হঠাৎ করে ছাদ বাগানের কথা মনে পড়লো। তার আগে তো দেখেছি বিভিন্ন জায়গায়, তখনই ওই থেকেই আমি শুরু করলাম আর কি। এখান থেকে মিটছে দরকারি নিরাপদ পুষ্টির অনেকখানি। কালকে যেমন এই এখান থেকে 5-6টা ঢেঁড়স নেওয়া হয়েছে, এই পুঁইশাক, ঢেঁড়স, এই ধরনের জিনিসগুলো। প্রচুর পুদিনা পাতা, হ্যাঁ প্রচুর। লেবু গাছ করে আনা হয়েছে। শুধু বয়স্ক নাগরিকদের জন্য নয়, নগরের সব শ্রেণী পেশার মানুষের জন্য ছাদ কৃষি হতে পারে স্বস্তির স্থান। তবে ছাদ কৃষিকে এগিয়ে নিতে দরকার সরকারি নীতি সহায়তা বৃদ্ধি করা। নার্সারিতে ওরা যেটা বলে, কিছু কিছু ক্ষেত্রে ওরা মনে হয় চিট করে বা ইয়ে করে, কারণ আমরা তো অনেকটা বুঝতে পারি না প্রথম। তবে আমাদের ওই কৃষি সম্প্রসারণ বিভাগ বা ইত্যাদি থেকে যদি কেউ এসে সরাসরি মাটিটা চেঞ্জ করা দরকার, বা অনেক দেরিতে করেছেন, আরো 1 বছর পর পর বা 1.5 বছর পরামর্শ যদি থাকতো আমাদের, এবং সেইভাবে যদি কেউ করে সাহায্য সহযোগিতা করে, তাহলে আমাদের জন্য সুবিধা হতো আর কি। শহর অঞ্চলগুলোতে ছাদ কৃষির ব্যাপক সম্প্রসারণ হলেও এখনও সবচেয়ে বড় অন্তরায়গুলো হচ্ছে সঠিক তথ্য প্রাপ্তি, ভালো মানের বীজ এবং উন্নত মানের চারা, যেটা অনেক সময় নার্সারিগুলো থেকে পাওয়া যায় না। এমনই মন্তব্য করলেন এই ছাদ কৃষক অবসরপ্রাপ্ত কর্নেল মোশাররফ। ঢাকার ডিওএইচএস বাড়িধারা থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এর বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। ঢাকার এককালের প্রবাহমান নড়াই নদী আজ মৃতপ্রায়। দখল দূষণে জর্জরিত নদীটি দিন দিন সরু হয়ে গিয়েছে। একে বাঁচাতে একের পর এক পদক্ষেপ নেওয়া হলেও কার্যকর হয়নি কিছুই। পরিণত হয়েছে মশা প্রজনন কেন্দ্রে। নদীটি দ্রুত দখলমুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আর নদীটি পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আব্দুল করিমের ভিডিওচিত্রে সৈয়দ মাদি হদিতের রিপোর্ট। প্রাচীনকাল থেকে 80 দশকের শুরু পর্যন্ত ঢাকার মধ্যাঞ্চলের অন্যতম প্রধান নৌপথ ছিল নড়াই নদী। পূর্ব দিকের বালু নদী থেকে পশ্চিম দিকের তুরাগ পর্যন্ত বিস্তৃত ছিল নড়াইয়ের ধারা, আর মাঝের অংশটি হাতির ঝিল নামেই পরিচিত। তবে একেবারে পূর্ব দিকের অংশটি এখনো প্রবহমান এবং স্থানীয়ভাবে নড়াই নদী নামেই পরিচিত। রাজধানীর আফতাবনগর ও বনশ্রী এলাকার মধ্যবর্তী এই নদীটি বর্তমানে দখল দূষণে জর্জরিত। পয়ঃবর্জ্য ছাড়াও সব ধরনের ময়লা ফেলা হচ্ছে নদীর পানিতে। এটা দূষণ মুক্ত হবে এবং এই জায়গার মশার উপদ্রবটা এই খালটার কারণেই বেশি। এটা যদি পরিষ্কার থাকতো তাহলে আমাদের এই কষ্টটা আর হতো না। আমাদের দাবি এখানে একটা ব্রিজ হবে এবং এই খালটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। এলাকায় তো প্রচুর মশা জ্বালায় তো আপনার থাকা দুষ্কর, যত্র ময়লা ফেলে, এর কোনো দেখার কেউই নেই। বাথরুমের পানি বলেন, তারপরে যত পানি আছে সব এখানে ফালাইতেছে। এগুলো যদি পয় নিষ্কাশন করে তারপরে যদি ফালাতো তাহলে পানিটা সুন্দর থাকতো এবং সবাই ভালো থাকতো। অবশ্যই সিটি কর্পোরেশন একটাই চাওয়া যেন মশামাছি এই বিষয় নিয়ে তার একটা উদ্যোগ নেয় আর কি। তবে নদীর বর্তমান অবস্থার জন্য সংশ্লিষ্টদের দায়ী করছে আফতাবনগর হাউজিং সোসাইটি। এই খালটা কানেক্টেড একদিকে হাতির ঝিলে, আবার ডাউন স্ট্রিমে হচ্ছে একেবারেই পুরো গ্রামের মধ্যে। দুইটার মাঝে আফতাবনগর হাউজিং পড়েছে, সুতরাং দায়টা ভাই হাউজিং এর, এমনটা আমি আসলে স্বীকার করতে চাচ্ছি না। বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমাদের যারা আছেন তাদেরকে অ্যাক্টিভ করাটা এবং এখানে সচেতন করাটা খুব গুরুত্বপূর্ণ। আর ওখানে আরেকটা বড় সমস্যা কি, এটা 2 সিটি কর্পোরেশনের শেষ মাথার একটা বাফার জোনও আছে। অন্যায়গুলো আসলে রাতের আধারে যখন হয় তখন ধরাটা কঠিন হয়ে যায়। তা আমরা চেষ্টা করছি স্থানীয় লোকজনদেরকে নিয়ে আমরা এই জায়গাটাকে পরিচ্ছন্ন রাখতে এবং এটাকে রিকনজার্ভ করতে। সুষ্ঠু পরিকল্পনা ও স্থানীয়দের সম্পৃক্ততার মাধ্যমে ঐতিহ্যবাহী নড়াই নদীকে বাঁচানো সম্ভব বলে মনে করছেন পরিবেশবাদীরা। সৈয়দ মাদি হদিত, চ্যানেল আই, ঢাকা।
গাজায় গত 24 ঘন্টা ইসরায়েলি হামলায় আরও 93 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের 30 জন খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করছিলেন। 2023 সাল থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় 58,573 জন ফিলিস্তিনি মারা গেছেন। গাজার পাশাপাশি সিরিয়ায়ও হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ রাজধানী দামেস্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 3 জন নিহত ও 35 জন আহত হয়েছেন। গাজার পাশাপাশি সিরিয়ার বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয় কয়েক ঘন্টার মধ্যে সংঘাত থামার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। এবারে রয়েছে কৃষি সংবাদ। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ব্যক্তিগত উদ্যোগে মিশ্র সবজি চাষ ও সমন্বিত খামার করে সফল হয়েছেন এক যুবক। তার এই খামারে বিভিন্ন ধরনের সবজি চাষের পাশাপাশি পেঁপে, মাছ চাষ, হাঁস পালন দেখে অনুপ্রাণিত হচ্ছেন এলাকার কৃষক ও বেকার যুবকরা। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্যচিত্রে রিপোর্ট করছেন আল মুকসিদ। জেলার রাজারহাট উপজেলার রকিবুল ইসলাম চাকুরির পিছনে না ছুটে পৈতৃকভাবে পাওয়া পুকুর সহ 2 একর জমিতে গত 6 মাস আগে গড়ে তোলেন সমন্বিত খামার। তার খামার থেকে ইতোমধ্যেই মাছ চাষ, হাঁস পালন সহ বিভিন্ন ধরনের সবজি চাষে লাভ আসতে শুরু করেছে। খামারে আছে হাঁস, কেঁচো সার, পেয়ারা, পেঁপে, মাছ আর হিরের চতুর্দিক দিয়া শাকসবজি তৈরি করে। খামার দেখে অনুপ্রাণিত হচ্ছে এলাকার অন্যান্য কৃষক ও বেকার যুবকরা। দুবারি বাগান করছে, শাকসবজি, পেঁপে চাষ করছে, বা হয়তো এর থেকে অনেক লাভজনক হবে। ইনশাল্লাহ আগামীতে আমরাও চেষ্টা করব। খুব সুন্দরভাবে লাগাইছে, আমরাও চেষ্টা করব গ্রামবাসী যাতে আরো ভালো হয়, উন্নত ভালো হয়। দেখতেছি, আশা করে তাইও এই চাষ খামার দেখিয়া চাষ করতে আগ্রহী হয়েছে। SACP প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের প্রশিক্ষণ সহ বিভিন্ন পরামর্শ দিয়ে সমন্বিত খামার করতে সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। সিলেক্ট করেছি উদ্যোক্তা তৈরি করার জন্য, যেটি আমাদের ইয়ুথ মডেল নামে পরিচিত। এই মডেলের আওতায় আমাদের কৃষককে আমরা কিছু সাপোর্ট দিয়েছি এবং আমাদের কৃষক সেখানে 50 শতকের একটি পেঁপে বাগান করেছে। কৃষি বিভাগ থেকে সমন্বিত খামার করতে পরিপূর্ণ সহায়তা দেয়া হলে বেকার সমস্যার সমাধানের পাশাপাশি কৃষি উন্নয়ন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। আকস্মিক বন্যায় মাথা গোঁজার ঠাঁই আর বেঁচে থাকার অবলম্বন হারিয়ে দিশেহারা ফেনীর হাজারো মানুষ। বন্যার পানি নেমে যাওয়ায় ভেসে ওঠা ক্ষতচিহ্ন দেখে স্তব্ধ এই জনপদ। ক্ষয়ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে বিদ্যমান সরকারের সহযোগিতার প্রত্যাশা বন্যায় ক্ষতিগ্রস্তদের। আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। আমাদের ঘর দুয়ার তো কিছু নেই, আমরা কোথায় থাকবো, কোথায় মাথা গুঁজাবো, কোন আঙ্গুরে আশ্রয় দিব, কিভাবে কি করবো। ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় ফেনীতে ভেসে যায় প্রতিমা রানী শীলের মাথা গোঁজার ঠাঁই আর বেঁচে থাকার অবলম্বন। লন্ডভন্ড ও বিধ্বস্ত বাড়ির অবশিষ্ট অংশ জোড়াতালি দিয়ে ঘুরে দাঁড়াবার চেষ্টা তার। বন্যায় বিধ্বস্ত হয়েছে পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, দাগনভুয়া ও সদর উপজেলার 137টি গ্রামের হাজারো বসতবাড়ি। থাকার মতো জায়গা নাই, কোন রকম ছেলে মেয়ে নিয়ে ছোট ছোট বাচ্চা করে নিয়ে কোথায় যাব, কোথায় খাবো, কোথায় থাকবো, সব কিছু নিয়ে গেছে। এখন ঘরের ভিটির মাঠও নিয়ে গেছে, ঘর তো কিছু নেই। আমার নাই বলতে কিছু নেই, আমি একা এবং একা শূন্য। এই বছরের ভিতরে যদি আমাদের এই বেরিবারটা করা না হয়, প্রত্যেক বছর আমরা ক্ষতিগ্রস্ত হব, আমাদের লোকজন ঘরবাড়ি হারাবে। বন্যা পরবর্তী দুর্ভোগের পাশাপাশি অর্থাভাবে ঘর নির্মাণ নিয়ে অনিশ্চয়তায় অনেক পরিবার। গাছপালা কিভাবে এগুলা যদি পরিষ্কার করে দেয় তাহলে এতে কিছু রেহাই পেতে পারে। এই নদীটা আসলে আমাদের দুঃখ হিসেবে এখন পরিণত হয়ে গেছে। আমরা ত্রাণ চাই না, টেকসই বাঁধ চাই। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণ ও সংস্কারে সহায়তা দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমরা সকল দপ্তরের সাথে সমন্বিতভাবে কাজ করছি, সমন্বয় করছি। যার যে কোনো ধরনের
প্রয়োজনীয়তা লাগুক, সাহায্য লাগুক, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আমরা সরবরাহ করব। কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তথ্য মতে বন্যায় ফেনীর ৬টি উপজেলার মৎস্য খাতে ১০ কোটি, কৃষি খাতে ৩৮ কোটি ও প্রাণী সম্পদে ৬৫ লাখ এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় ৯৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার একটি শোক সংবাদ। লেখক, সাংবাদিক ও উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাত ২:৩০টার দিকে ৭৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকাল ৯টায় ঢাকার হাতিরপুল ভূতের গলি মসজিদে অধ্যাপক বদিউর রহমানের জানাজার নামাজ শেষে শেষ শ্রদ্ধা জানাতে মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে বরিশালের মুসলিম গোরস্থানে বদিউর রহমানকে দাফন করা হবে। সংবাদ শেষ করতে হবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। গোপালগঞ্জে এনসিপি সমাবেশ ঘিরে দফায় দফায় সংঘর্ষে ৪ জন নিহত। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা জুড়ে কারফিউ। গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ সমাবেশ। হামলায় জড়িতদের গ্রেফতারে ২৪ ঘন্টার আলটিমেটাম। এনসিপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি, দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা হবে বলে সরকারের ঘোষণা। অপরিকল্পিত উন্নয়ন ও শিল্পায়নে অপরিণয় ক্ষতির শিকার প্রাণ প্রকৃতি, কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়নে বিশেষজ্ঞদের তাগিদ। এবং তৃতীয় টি-20তে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে ২-১ সিরিজ জিতল বাংলাদেশ। তানজিদ তামিমের ক্যারিয়ার সেরা ইনিংস। চ্যানেলে সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলে online.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদ এখন করার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।